নিজেরা কাদা ছোড়াছুড়ি ও হানাহানি করলে বিপন্ন হবে স্বাধীনতা সার্বভৌমত্ব, সতর্ক বার্তা সেনাপ্রধানের। ডিসেম্বর নির্বাচনের ইঙ্গিত। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। শেখ হাসিনার নেতৃত্বে চলে বিডিআর হত্যাযজ্ঞ, অভিযোগ ফখরুলের, সঠিক বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, বনানী কবরস্থানের শ্রদ্ধা। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, নেতৃত্ব দেবেন ছাত্রদের রাজনৈতিক দলে, দেশের প্রয়োজনেই বেছে নিলেন রাজপথ। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিক করে তুলছেন কেউ কেউ, সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান তারেক রহমানের। এবং এবার কুয়েটের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সকাল 10টার মধ্যে হল ত্যাগের নির্দেশ, চলবে না একাডেমিক কার্যক্রম। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। নিজেরা কাদা ছোড়াছুড়ি, হানাহানি, মারামারি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে পিলখানা হত্যা মামলার কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় সেনা শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচনের ইঙ্গিতও দেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো পালন করা হলো জাতীয় শহীদ সেনা দিবস। এ নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আলোচনা সভায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পিলখানার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করতে সবাইকে তাগিদ দেন সেনাপ্রধান। বলেন, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। জাতীয় নির্বাচন পরবর্তী দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়ে সেনানিবাসে ফেরার প্রত্যাশাও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য পরিহারের আহ্বানও জানান তিনি। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। আর স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্রের লক্ষ্যে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যে জাতীয় ঐক্য, এটি আমাদের জন্য আজকে খুবই জরুরি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। পরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বেই 2 দিন ধরে পিলখানায় চালানো হয় হত্যাযজ্ঞ। এদিকে জড়িতদের বিচার দাবি স্বজনদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ১৬ বছর পর দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ফুলের শ্রদ্ধা। 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ জানান স্বজনরা। সেই সঙ্গে ন্যায় বিচারেরও দাবি জানান তারা। আমাদেরকে দিবসটা দেওয়া হলো এবং এটা জাতীয় পর্যায়ে পালিত হবে, এটা আমাদের জন্য একটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। আমরা আরো হ্যাপি হব। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। আমরা চাই হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। এ সময় কমিশনের মাধ্যমে পিলখানার হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফেলতি থাকলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। পরে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। এই হত্যাকাণ্ডের পেছনে শুধু দেশি নয়, আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। এর সাথে বহিঃশক্তি জড়িত। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম নাহিদ ইসলাম। মাত্র 26 বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, হয়ে উঠেছেন দেশের গণমানুষের অন্যতম নেতা। তাই নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে দিলেন নাহিদ ইসলাম। পদত্যাগের কারণ হিসেবে জানালেন, সরকারের চাইতেও রাজনীতির মাঠে তাকে এখন বেশি প্রয়োজন। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। শান্ত চোখ, মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ ছাত্র জনতার উদ্দেশ্যে যখন ভাষণ দেন তখন তার মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি, যে আন্দোলনে উত্তাল হয়েছিল পুরো বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে 2 বার আটক করা হয়। এ সময় নির্মম নির্যাতনেরও শিকার হন তিনি। তার নেতৃত্বেই 1 দফা দাবিতে পথে নামে ছাত্র জনতা। সবার অংশগ্রহণে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। 6.5 মাসের মাথায় দায়িত্ব ছেড়ে ছাত্র জনতার কাতারে ফিরলেন নাহিদ। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। তা সত্যি করে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পদত্যাগের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক শক্তির উত্থানে এখন তার রাজপথে থাকা প্রয়োজন। গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান
এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। এখনো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলেও অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হবে বলে মনে করেন তিনি। এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় মানিক মিয়া এভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে বলেও জানান নাহিদ ইসলাম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ভোটের রাজনীতিতে বিশ্বাসী বিএনপি নির্বাচন চাইবে, এটি স্বাভাবিক। এই স্বাভাবিক ব্যাপারকে কিছু সংখ্যক লোক অস্বাভাবিক করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের ভেতরে লোকজনের নানা রকম কথার কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে। বলেন, জনগণের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, বিএনপির রাজনৈতিক ভিত্তি তত মজবুত হবে। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা, সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। পলাতক স্বৈরাচার রাষ্ট্র কাঠামো গুড়িয়ে দিয়ে গেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। মত পার্থক্য হলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে মত পার্থক্যকে কোনোভাবেই বিভেদের রূপ দেয়া যাবে না। আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা এটিএম আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা কাল আদেশ দেবেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। শুনানিতে হাসিনার আমলে ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন আপিল বিভাগ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ২০১৪ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর ১১৩ যুক্তিতে তার খালাস চেয়ে আবেদন করেন তিনি। ২০১৯ সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায়ের রিভিউ আবেদন করা হয় আজ। মঙ্গলবার শুরু হয় রিভিউ শুনানি। শুরুতেই প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধের বিচারের মামলাগুলো নিয়ে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে ৭১ মানবতা বিরোধী অপরাধে বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা প্রশ্ন তোলেন আপিল বিভাগ। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়, এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। পরে আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। তবে এর আগে নতুন করে লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না,
এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। জামায়াতের সেক্রেটারি জানান তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন। আইনের প্রতি আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। তাকে মুক্ত করতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন জামায়াতে ইসলামী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা, পিলখানা হত্যাযজ্ঞ থেকে শুরু করে আওয়ামী লীগ আমলের সব গুম খুনের সুষ্ঠু বিচার চায় জামায়াত, জানালেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণহত্যা ও মানবাধিকার বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে সমাবেশে এইসব কথা বলেন তিনি। বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সব অপকর্মের বিচার চায় জাতি। তার অপকর্মের পেছনে বিদেশিদের মদদ আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান গোলাম পরওয়ার। পিলখানার নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড 10 সাল থেকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে, জুডিশিয়াল কিলিং এর নামে বাংলাদেশের শ্রেষ্ঠ সেরা নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো, আল্লামা সাঈদীর রায়ের পর শত শত লোককে হত্যা করা, এরপর 24-এর গণ অভ্যুত্থানের রাজপথে হাজার হাজার আমাদের সোনার টুকরোকে গুলি করে হত্যা করা, আয়না ঘরে গুম, ক্রসফায়ার, সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বুধবার সকাল 10টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভুইয়া স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দু গ্রুপের সংঘর্ষে প্রতিবাদে ভিসি, প্রভিসি সহ 3 কর্মকর্তার পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। মাত্র 5% ঠিকাদারের হাতেই জিম্মি দেশের সিংহভাগ সরকারি কাজ। রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের সাথে সাথে পাল্টায় ঠিকাদারও। যৌথ উদ্যোগে মোট কাজের 2.7% বিনিময়ে বাগিয়েছেন মোট অর্থের 27.97%। টিআইবির সংবাদ সম্মেলনে উঠে আসে এমন তথ্য। কায়েস রাহাতের প্রতিবেদন। সরকারি ক্রয় খাতে বিশ্বের সর্বত্রই কমবেশি দুর্নীতি হলেও এ ব্যাপারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাংলাদেশ। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ক্রয়াদেশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে করা টিআইবি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন টিআইবি নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান। 66টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে করা টিআইবির এই প্রতিবেদনে দেখা যায় 5% প্রতিষ্ঠানের হাতেই গেছে 61% কাজ, যেখানে নিচের দিকের 10% প্রতিষ্ঠান কাজ পেয়েছে কেবল 1%। এর ফলে ইজিপি বা দরপত্র আহ্বানকে ডিজিটালাইজেশন করার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে অভিযোগ টিআইবি প্রধানের। দায়ী করছেন ক্রয়ের সাথে যুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ব ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বিশ্বব্যাপী পৃথিবীর সব দেশেই ক্রয় খাত সবচেয়ে ভালনারেবল খাত, দুর্নীতির প্রবণ খাত। তবে সব দেশই কম বেশি নিয়ন্ত্রণ হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ না, দূরে থাকুক, বরং এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমরা। ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরো ডিজিটালাইজড হয়ে আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনকি ভিন্ন দলের কেউ নেতৃত্বে এলে কমে গেছে বরাদ্দের পরিমাণ। যৌথ মালিকানার নামে 2.7% বিনিময়ে বাগিয়েছে মোট অর্থের 27.97% অর্থ। যেখানে জয়েন্ট ভেঞ্চারে মাত্র কাজের পরিমাণ হচ্ছে 2.8%, কিন্তু তার কাজের ভ্যালু হচ্ছে 27%, মানে টোটাল কাজের
27%। বাজারে এমন নিয়ন্ত্রণের ফলে অপচয় হচ্ছে সরকারি অর্থের। এটি বন্ধে সঠিক নীতিমালার সাথে প্রয়োজন এ ধরনের চর্চার পরিবর্তনের বলে অভিমত টিআইবি প্রধানের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রমজানে সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন বলেও জানান তিনি। বলেন, ব্যবসায় নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আসা $29 মিলিয়ন নিয়ে তদন্ত করা হবে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে অর্থ এলে এবং তা সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই। আমাদের চেষ্টা করছি যে রোজার সময় যারা কোনো রকমভাবে দাম না বাড়ে, সরবরাহটা নিশ্চিত করলে অনেক সময় আবার সঠিক দামে আবার ভোক্তারা পায় না। এইখানে আবার মার্কেট ডায়নামিক্স আছে, তাই না? হোলসেলাররা, রিটেলাররা, আমি কয়েকদিন আগে বলেছি যে মজুদ যারা করবে তাদের ব্যাপারে সতর্ক। ধরেন আজকে শ্যামবাজারের যে দোকান, মৌলভীবাজার বা ঢাকার নরসিংদী বা ধরেন মহাস্থানগড়ের বা কুমিল্লার দাউদকান্দিতে ডিফারেন্ট প্রাইস হবে। প্রাইসটা ভেরিয়েশন করবে হয়তো ট্রান্সপোর্ট কস্ট, এর বিষয়ে করার কথা না।